ইতিহাস বিষয় তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য। আজকের পাঠদান বিষয় বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ ও পলাশীর যুদ্ধ। বাংলার নবাব মীর কাসিম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের কারণ ও বক্সারের যুদ্ধ এবং পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আলোচনার সূচনায় প্রথমেই বলি, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ ও পলাশীর যুদ্ধ নিয়ে তোমাদের কিছু বলবো। 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান। তার মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। নবাব সিরাজউদ্দৌলার মসনদে বসার কয়েক মাসের মধ্যেই সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ বাধে, যার চূড়ান্ত পরিণতি ছিল 1757 খ্রিস্টাব্দের 23 জুন বৃহস্পতিবার সংঘটিত পলাশীর যুদ্ধে। নবাব সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের বেশ কিছু কারণ ছিল। প্রথমেই বলি, সিরাজের মসনদে বসার পর ওলন্দাজ ও ফরাসি বণিক গোষ্ঠী এবং বাংলার জমিদাররা প্রথা অনুযায়ী সিরাজকে নজরানা বা উপঢৌকন প্রেরণ করে সম্মান প্রদর্শন করেছিল, কিন্তু ইংরেজরা নবাবের প্রতি কোনো আনুগত্যস্বরূপ কোনো নজরানা বা উপঢৌকন না পাঠিয়ে অসম্মান দেখিয়েছিল। এর ফলে নবাব ইংরেজদের ব্যবহারে ঘোরতর রুষ্ট হন। সিরাজউদ্দৌলার সিংহাসন লাভকে নবাবী পরিবারের অনেকেই মেনে নিতে পারেননি। মৃত নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম, মধ্যমা কন্যার পুত্র শৌকত জং সিরাজের সিংহাসন আরোহণকে মেনে নিতে পারেননি। তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছিল নবাবের কিছু রাজকর্মচারী এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কলকাতার কর্তৃপক্ষ। এইভাবে ঘরে বাইরে উভয় শত্রুর মোকাবেলায় সিরাজকে বাধ্য হতে হয়েছিল। তৃতীয়ত বলা যায়, ঢাকার নবাব নওয়াজ মোহাম্মদের স্ত্রী ছিলেন ঘসেটি বেগম, তার দেওয়ান ছিলেন রাজবল্লভ। ঘসেটি বেগম মুর্শিদাবাদের প্রাসাদে বন্দী হলে তার অরক্ষিত কোষাগারের সমস্ত ধনরত্ন চুরি করে রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস কলকাতায় ইংরেজদের আশ্রয় নেন। নবাব কৃষ্ণদাসের প্রত্যার্পণ দাবি করলে কলকাতার ইংরেজ গভর্নর ড্রেক তা অগ্রাহ্য করেন, ফলে নবাব ইংরেজদের উপর ক্ষুব্ধ হন।
মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার জন্য ফরমান বা দস্তক প্রদান করেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে প্রাপ্ত দস্তকের অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্যে তারা এই দস্তককে ব্যবহার করা শুরু করলো। এর ফলে নবাব বারবার এই দস্তকের অপব্যবহারের কথা ইংরেজদের কর্ণপাত করলেও ইংরেজরা তা শোনেননি। কোম্পানি নবাবের কথায় কর্ণপাত না করলে নবাব তাতে খুব ক্ষুব্ধ হলেন। ইংরেজ ও ফরাসি উভয় শক্তি দাক্ষিণাত্যের যুদ্ধের অজুহাতে বাংলায় দুর্গ নির্মাণ শুরু করেছিল। ইংরেজরা কলকাতায় এবং ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজের আদেশে ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করলেও ইংরেজরা তার নির্দেশ অগ্রাহ্য করে। ফলে সিরাজের পক্ষে ইংরেজদের ঔদাত্য মেনে নেওয়া সম্ভব ছিল না। সিরাজের দূত নারায়ণ দাসকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বারবার অপমান করে। ইংরেজদের দুর্গ নির্মাণ, বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য, নবাবের হাতে পলাতক কৃষ্ণদাসকে প্রত্যর্পণ প্রভৃতি ব্যাপারে ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দূত নারায়ণ দাসকে পাঠিয়েছিলেন, কিন্তু ইংরেজরা তাকে গুপ্তচর সন্দেহে অপমান করেন। স্বাভাবিকভাবেই সিরাজ দূতের এই অপমানকে নিজের অপমান বলে গণ্য করেন। নবাবের প্রতি আনুগত্য প্রদর্শনের দেরি, ষড়যন্ত্র, দুর্গ নির্মাণ, দস্তকের অপব্যবহার প্রভৃতি কারণে ইংরেজদের প্রতি নবাব সিরাজউদ্দৌলা ক্ষুব্ধ হলেন এবং ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করলেন 1756 খ্রিস্টাব্দের 4 জুন এবং কলকাতা আক্রমণ করলেন 20 জুন তারিখে। কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করলেন। কলকাতার নাম পরিবর্তন করে তার দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে নামকরণ করেন আলীনগর। আলীনগরের তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন কর্মচারী মানিক চাঁদের উপর। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সময় একটি ঘটনা ঘটে। ঘটনাটির রূপকার ইংরেজ সাম্রাজ্যবাদী লেখক হলওয়েল। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে আক্রমণের পর 146 জন ইংরেজ সৈন্যকে বন্দী করা হয়েছিল। বন্দী করে একটা 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে এই 146 জনকে আলো বাতাসহীন একটা ছোট ঘরে আটকে রাখা হয়েছিল। এর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। কিন্তু বলা যায় যে নবাব যখন কলকাতা আক্রমণ করেন তখন সেখানে 146 জন ছিল না।
অর্থাৎ নবাবের চরিত্রে কালিমা লেপন করার জন্যই অন্ধপু হত্যার কল্পকাহিনীর অবতারণা করা হয়েছিল। যাই হোক, এই অন্ধপুক হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি তে ইংরেজরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাই ইংরেজরা নবাবের বিরুদ্ধে সংঘাতের পথ খুঁজছিল। কলকাতায় ইংরেজদের পতনের খবর মাদ্রাজে পৌঁছালে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর আসে। তারা শীঘ্রই মানিকচাঁদকে কিছু উৎকোচ দিয়ে বশীভূত করে কলকাতা পুনর্দখল করলেন 1757 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি এবং নবাব সিরাজউদ্দৌলাকে আলীনগরের অপমানজনক সন্ধির স্বাক্ষরে বাধ্য করলেন 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি তারিখে। সন্ধির শর্তানুসারে স্থির হয় যে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পায়। কিন্তু আলীনগরের সন্ধি দ্বারা শান্তি স্থাপন দীর্ঘস্থায়ী হয়নি। নবাবের আদেশ অগ্রাহ্য করে ক্লাইভ ও ওয়াটসন 1757 খ্রিস্টাব্দের মার্চে চন্দননগর দখল করেন। এই ঘটনার মধ্য দিয়ে ক্লাইভ নবাবকে যুদ্ধের মুখোমুখি আনতে পরিচিত করেছিলেন। পণ্ডিচেরির অবশিষ্ট ফরাসি শক্তি নবাবের সাহায্যে আসতে পারে এই আশঙ্কায় ইংরেজরা বাংলার সিংহাসন থেকে সিরাজকে অপসারিত করতে বদ্ধপরিকর হন। এ ব্যাপারে ইংরেজ প্রতিনিধি ক্লাইভ মির্জাফর, রায়দুল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ বাংলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে গোপন ষড়যন্ত্রের জাল বুনেন। কোম্পানির সঙ্গে মির্জাফর গোষ্ঠীর গোপন চুক্তিতে স্থির হয় যে সিরাজকে পদচ্যুত করে মির্জাফর মুর্শিদাবাদের নবাব হবেন। প্রতিদানে কলকাতার অভ্যন্তরে কোম্পানির অপ্রতিহত ক্ষমতা থাকবে। এইভাবে স্বদেশি বিদেশি শক্তির সম্মিলিত প্রয়াসে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার ভিত্তিতেই ক্লাইভ মাত্র 800 ইউরোপীয় সৈন্য নিয়ে আক্রমণ হানলেন নবাবের বিশাল বাহিনীর বিরুদ্ধে। কিন্তু নবাবের বিশাল বাহিনীর প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধে অংশগ্রহণ না করে দূর থেকে যুদ্ধের গতিবিধি লক্ষ্য করছিল। এই পরিস্থিতিতে মীর মদন ও মোহনলাল বীর বিক্রমে যুদ্ধ করে জয়কে সুনিশ্চিত করে তুলেছিল। কিন্তু তরুণ নবাব মির্জাফরের কথায় কর্ণপাত করে যুদ্ধ থেকে নিবৃত্ত হন। নবাবের সেনা যখন বিশ্রামরত, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, বৃষ্টিতে গোলাবারুদ ভিজে নষ্ট হয়ে গিয়েছে, এই অবস্থায় অতর্কিত আক্রমণ আনলেন ক্লাইভের বাহিনী। নবাব পলায়ন করতে বাধ্য হলেন। সিরাজ যুদ্ধে অংশগ্রহণ না করে পলায়ন করতে বাধ্য হলেন। এই অবস্থায় মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগের হাতে তিনি নিহত হলেন। এইভাবে বিশ্বাসঘাতকতার নামান্তর হিসেবে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করল। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে। আমি এত সময় তোমাদের
বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ ও পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। এবার আলোচনায় আসি নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ নিয়ে। পলাশীর যুদ্ধের পর গোপন চুক্তি অনুযায়ী মির্জাফর বাংলার মসনদে বসলেও তার পক্ষে কোম্পানির ক্রমবর্ধমান অর্থ লালসাকে পূরণ করা সম্ভবপর হয়নি। বাধ্য হয়ে তিনি ওলন্দাজদের সঙ্গে গোপন সম্পর্ক গড়ে তুললেন। 1759 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি বিদেরার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করলেন এবং মির্জাফরকে সিংহাসনচ্যুত করে তারই জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসালেন। গোপন চুক্তি অনুযায়ী মীর কাসিম নবাব হয়ে কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের রাজস্ব আদায়ের অধিকার, কোম্পানির সেনার জন্য 10 লক্ষ টাকা, কর্ণাটকের যুদ্ধের খরচ বাবদ 5 লক্ষ টাকা, ভ্যানসিটার্ট সহ ইংরেজ কর্মচারীদের প্রচুর পুরস্কার প্রদান করলেন। কিন্তু তা সত্ত্বেও ইংরেজদের লালসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, যা স্বাধীনচেতা নবাব মীর কাসিমের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। ইংরেজদের হাতের পুতুল বা কিরণক হওয়া তার পক্ষে সম্ভবপর ছিল না। তাই ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য মীর কাসিম বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলেন। ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধের বা বিরোধের কারণ ছিল রাজনৈতিক বলে অভিহিত করলেন ঐতিহাসিক ডটওয়েল, ডক্টর নন্দলাল চ্যাটার্জি প্রমুখ। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের প্রধান কারণ ছিল নবাবের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। তার লক্ষ্য ছিল পরিপূর্ণ স্বাধীনতা। ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায়ের মতে নবাবের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও ইংরেজদের হাত থেকে নিজেকে মুক্ত করার প্রচেষ্টাই ছিল এই সংঘর্ষের প্রকৃত কারণ। এই জন্যে তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। পদক্ষেপ হিসেবে প্রথমেই বলা যায় যে তিনি রাজধানী স্থানান্তরিত করলেন। স্বাধীনভাবে শাসননীতি নির্ধারণের জন্য মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করলেন, কারণ মুর্শিদাবাদ ও কলকাতা নিকটবর্তী হওয়ায় ইংরেজরা নানা অজুহাতে নবাবের কাছে অর্থ আদায় করত। এছাড়া মুঙ্গেরে একটি দুর্গ তৈরি করে মীর কাসিম সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে তৎপর হয়ে উঠেছিলেন। এর সঙ্গে সঙ্গে মীর কাসিম আরও কিছু পদক্ষেপ নিলেন। পদক্ষেপগুলি হল আর্থিক পদক্ষেপ। আর্থিক সংস্কারের দ্বারা অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন নবাব মীর কাসিম। তিনি জমিদারদের উপর কয়েকটি বাড়তি কর চাপালেন। ভূমি রাজস্বের হার 1.5% বাড়ানো হলো। ইংরেজদের প্রতি অনুগত রয়েছেন এমন কর্মচারী ও জমিদারদের তিনি কঠোর হাতে দমন করলেন। ইংরেজ মদতপুষ্ট বিহারের নায়েব দেওয়ান নবাবের অর্থ পরিশোধ ও হিসাবপত্র দাখিলের আদেশ অগ্রাহ্য করলে তিনি রামনারায়ণকে হত্যা করলেন। তিনি রাজস্ব আত্মসাৎকারী উচ্চপদস্থ কর্মচারীদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, কঠোর শাস্তি প্রদান করলেন। আলীবর্দী ও মির্জাফরের পরিবারবর্গের কাছ থেকে তিনি সঞ্চিত অসাধু অর্থ জোর করে আদায় করলেন। এই আর্থিক পদক্ষেপের সঙ্গে সঙ্গে তিনি সামরিক ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করলেন। বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার সামরিক বাহিনীতে শক্তিশালী করার জন্য মার্কার জেন্টিল সমরু নামে 3 জন ইউরোপীয় সেনাপতিকে নিযুক্ত করলেন তার সামরিক বাহিনীতে।
ইউরোপীয় সেনাপতিদের সাহায্যে সৈন্যবাহিনীকে ইউরোপীয় প্রশিক্ষণে সুশিক্ষিত করতে উদ্যোগী হলেন। তিনি বিহারের মুঙ্গেরে দুর্গ নির্মাণের সঙ্গে সঙ্গে কামান ও বন্দুক তৈরির একটি অস্ত্রাগার বা কারখানা তৈরি করলেন। এই সামরিক উদ্যোগ গ্রহণে ইংরেজদের মনে আশঙ্কার সৃষ্টি হলো। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের পথ তৈরি হলো। এই বিরোধ সূচিত হলো শুল্ক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ফরমান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার ছাড়পত্র পায়, কিন্তু কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের অপব্যবহার করে, ফলে নবাব বঞ্চিত হন শুল্ক থেকে। এই অবস্থায় মীর কাসিম আবেদন জানালেন কোম্পানির কাছে, কিন্তু তিনি ব্যর্থ হয়ে দেশীয় বণিকদের উপর থেকে বাণিজ্য তুলে নিতে বাধ্য হলেন। এর ফলে ইংরেজ বণিকদের বাণিজ্যিক স্বার্থে ঘা লাগল, যা শেষমেশ ইংরেজদের ধৈর্যচ্যুতি ঘটালো, যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। 1763 খ্রিস্টাব্দে কাটোয়া গিরিয়ার যুদ্ধে নবাব মীর কাসিম পরাজিত হলেন। তিনি হতোদ্যম হয়ে পড়লেন না। তিনি দিল্লির মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম ও অযোধ্যার নবাবের সঙ্গে মিলিত হলেন। এই ত্রয়ীর মিলিত বাহিনী বক্সারের প্রান্তরে 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর যুদ্ধে পরাজিত হল। বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলেন। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় যে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, তা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো বক্সারের যুদ্ধের মাধ্যমে। এরপর তাদের আর সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য নয়, সাম্রাজ্য সম্প্রসারণের জন্যে যুদ্ধ করতে হয়েছিল। সুতরাং বক্সারের যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণের পথ প্রশস্ত হলো। আমি এত সময় তোমাদের বক্সারের যুদ্ধের কারণ অর্থাৎ নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষ পর্বে পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনা নিয়ে কিছু বলবো। ভারতের ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনে পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ ছিল অনেক বেশি সুদূরপ্রসারী। দুটি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করলে উভয় যুদ্ধের গুরুত্বকে বোঝা যায়। পলাশীর প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রকৃত শক্তি পরীক্ষা হয়নি। মীর জাফরের বিশ্বাসঘাতকতা, মীর মদনের আকস্মিক মৃত্যু, মোহনলালকে জোর করে যুদ্ধ থেকে নিবৃত্ত করা, ক্লাইভের কূটনীতি, স্যার রায়রকুটের ক্ষিপ্রতা ও কৌশল প্রভৃতি কারণে উভয় পক্ষের মধ্যে প্রকৃত প্রতিযোগিতা ব্যতি রেখেই যুদ্ধের নিষ্পত্তি ঘটেছিল। উভয় পক্ষে হতাহতের সংখ্যাও ছিল নগণ্য। তাই এই যুদ্ধকে একটি খণ্ড যুদ্ধ বলা হয়। কিন্তু বক্সারের যুদ্ধে উভয় পক্ষ পূর্ণ শক্তি নিয়ে লড়াই করেছিল। এই যুদ্ধে ইংরেজ বাহিনীর সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দিগ্ধভাবে প্রমাণিত হয়েছিল। পলাশীতে কেবল বাংলার নবাব পরাজিত হয়েছিলেন, কিন্তু বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি হেক্টর মনরোর নেতৃত্বে ইংরেজ বাহিনী বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং দিল্লির মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন। তাই ভিনসেন্ট স্মিথ বলেছেন যে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সার ছিল চূড়ান্ত বিজয়। পলাশী ওয়াজ এ ক্যানোনেড while Buxar a decisive battle.
পলাশির যুদ্ধে জয়লাভের ফলে কেবল বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত সমগ্র উত্তর ভারত কোম্পানির করতলগত হয়েছিল। স্যার আলফ্রেড লয়ালের মতে বক্সারের যুদ্ধের ফলে ইংরেজ শক্তি উত্তর ভারতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানিকে বাংলায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য বক্সারের যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলায় প্রকৃত স্বাধীন নবাবীর অবসান ঘটেছিল। বিজয়ী কোম্পানি প্রথমে মির্জাফর ও পরে তার পুত্র নজমুদ্দৌলাকে পুতুল নবাব হিসেবে সিংহাসনে বসিয়ে সিংহাসনের পশ্চাতে প্রকৃত চালিকা শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। নবাবের সেনাদল ভেঙে দিয়ে বাংলার শাসনভার একজন নায়েব নাজিমের হাতে অর্পণ করে পরোক্ষে বাংলার শাসন ক্ষমতা করায়ত্ত করেছিল। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে কেবল বাংলার নবাবই নয়, অযোধ্যার নবাব কোম্পানির অনুগত মিত্রে পরিণত হয়েছিল। নাম সর্বস্ব মুঘল বাদশ কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয়েছিল। বক্সারের যুদ্ধে জয়লাভের ঠিক পরের বছর অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষর করে বার্ষিক 26 লক্ষ টাকা দানের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ানি লাভ করেছিল। সুবে বাংলার দেয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভের ফলে বাংলার প্রশাসন ও অর্থ ব্যবস্থার উপর কোম্পানির আইনগত ভিত্তি স্থাপিত হয়েছিল। তাই ঐতিহাসিক এডামস মুর বলেছেন যে বক্সার বাংলার উপর কোম্পানির শাসনের শৃঙ্খল চূড়ান্তভাবে স্থাপন করেছিল। এইভাবে বক্সারের যুদ্ধের পর ভারতে ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের প্রকৃত সূচনা হয়েছিল। কোম্পানির আর্থ, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা বক্সারের যুদ্ধের পর বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। তাই ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন যে ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধটি ছিল সর্বাধিক যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসাইসিভ ব্যাটলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আমি এত সময় তোমাদের পলাশি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা বিষয় নিয়ে বললাম। আজকে এই পর্যন্ত তোমাদের আলোচনা সমাপ্ত করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আজ এই পর্যন্ত শেষ করলাম।